শুনলে আশ্চর্য হবেন যে একসময় ইরান আর ইসরায়েল ফ্রেন্ডলি কান্ট্রি ছিল, এদের মধ্যে আসা যাওয়া ছিল, একে অপরকে সাহায্য সহযোগিতা করত। কিন্তু সেই সময় ইরান কিন্তু ইসরায়েলকে কান্ট্রি হিসেবে রেকগনাইজও করত। তা কেমন করে সেই সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একেবারে এরকম কঠিন অবস্থায় শত্রুর মতো, মানে পুরোপুরি শত্রুর দেশে পরিণত হয়েছে, সাথে কেমন করে আমেরিকাও ইরানের বিরুদ্ধে 100% লেগেছে, তো সেটা একটু সংক্ষেপে ইতিহাস শুনি চলেন। তো দেখা যাচ্ছে 1979 সালে যে ইরানে যে ইসলামিক বিপ্লব হয়েছিল বা ইসলামিক রেভলিউশন বলে ওরা, তো তার আগে শাহ গভর্নমেন্ট ছিল। তো শাহ গভর্নমেন্টের আমলে ইসরায়েলের সাথে ইরানের বা আমেরিকা, ইসরায়েল, ইরান এদের সবার মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু ইসলামিক বিপ্লব হওয়ার পরে যখন এই যে খোমেনিরা ক্ষমতা গ্রহণ করে, তো তখন থেকেই এই সম্পর্কের অবনতি হওয়া শুরু হয়েছে। তো এর পিছনে অনেকগুলি কারণ আছে, তো দুই পক্ষের কারণগুলি বলবো, তারপরে আমরা দেখব যে আসলে কার দোষ কার গুণ। তো ইসরায়েল আর আমেরিকা যেটা বলে, আগে খারাপগুলি দিয়ে শুরু করি। ওরা বলে যে ইসলামিক বিপ্লব হওয়ার পর থেকে খোমেনিরা কয়েকটা জিনিস শুরু করেছে, দেশে যেহেতু শরিয়া ভিত্তিক গভর্নমেন্ট সৃষ্টি হয়েছে, তো ওরা আস্তে আস্তে ইসরায়েলকে ওই যেভাবে কাফের হিসাবে আখ্যায়িত করে, সেই হিসাবে ইসরায়েলদের থেকে সরে যাওয়া শুরু করলো। প্লাস ইরান এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে ডমিনেন্স সৃষ্টি করার চেষ্টা করা শুরু করে। তো সেটা করার জন্য ওরা সবসময় ওদের ওই যে মিসাইলের প্ল্যান, তারপরে পারমাণবিক বোমা বানানো, যাতে ওরা এই অঞ্চলে সবার মধ্যে ওদের একটা ডমিনেন্স থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই যে প্যালেস্টাইনে যে ইয়েরা আছে হামাস, তারপরে লেবাননে হেজবুল্লাহ, তারপরে ওই যে সিরিয়াতে না ওখানে হুতিজ আছে, এই সব জঙ্গি বাহিনীগুলিকে ইরান সাপোর্ট করে। এটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের কমপ্লেন, যে ওরা এগুলিকে সাপোর্ট করে দেখে ওগুলি সবসময় ইসরায়েল বা আমেরিকার স্বার্থ সম্বন্ধিত যে সমস্ত জায়গা আছে সেখানে অ্যাটাক করে। এটা হচ্ছে আরেকটা অভিযোগ। 3 নম্বর হচ্ছে ওই যে স্ট্রেট অফ হরমুজ, যেটা বা হরমুজ প্রণালী বলে, তো সেটা দিয়ে সারা বিশ্বে যত রকমের তেল সাপ্লাই লাইন সেটা দিয়ে হয়। তো ইন্টারেস্টিংলি ইরানের সাথে যখনই কোনো কনফ্লিক্ট হয়, ইরান তখনই ওই স্ট্রেট অফ হরমুজটা বন্ধ করে দেয়। তো বন্ধ করে দিলে অবভিয়াসলি বিশ্বের তেল সাপ্লাইয়ে প্রবলেম হয়, আমেরিকানদের, ইহুদিদের, সবাইরই এটা একটা অসুবিধা। তো এই সমস্ত কারণে ইসরায়েল কোনো সময়ই চায় না যে ইরানে ওরা সামরিকভাবে শক্তিশালী হোক, সেটা পারমাণবিক বোমা দিয়ে হোক বা মিসাইল দিয়ে হোক। কারণ ওই যে জঙ্গি গ্রুপগুলি আছে, হামাস, হুতিজ, তারপরে হেজবুল্লাহ, এরা সব সময় ইসরায়েল আর আমেরিকার সাথে লেগে থাকে। তো বিভিন্ন দেশে বসে বসে এগুলিকে ইরান ফাইন্যান্স করে বা সামরিকভাবে সাহায্য সহযোগিতা করে। তো এটা হচ্ছে বিগ প্রবলেম। এবং এটার কারণে দেখবেন আমরা প্রায় কমপ্লেন করি যে সৌদি আরব, ইউএই বা ওই অঞ্চলে বাহরাইন, যে সমস্ত দেশ আছে, এরা কেন ইরানের বিরুদ্ধে। তো এদের সমস্যা হচ্ছে যে ইরান যেহেতু সামরিক যন্ত্রপাতি নিয়ে বেশি লাফালাফি করে, মিসাইল প্রোগ্রাম নিয়ে, তারপরে পারমাণবিক প্রোগ্রাম নিয়ে, তো এখন ওরা যদি এই সমস্ত পেয়ে যায়, তো তখন এই যে সৌদি আরব, বাহরাইন, ইউএই বা আশেপাশে যে সমস্ত কান্ট্রি আছে, এদের জন্য হুমকি স্বরূপ হয়ে যায়। প্লাস তখন ইরানের ডমিনেন্স বেড়ে যাবে এই অঞ্চলে, সেটা আবার এরা চায় না। এই কারণেই সবসময়ই দেখা যায় এই কয়েকটা দেশ, কাতার, ইউএই, সৌদি আরব, বাহরাইন, এরা সবসময় আমেরিকানদের সাথে থাকে বা ইসরায়েল আমেরিকানদেরকে সাথ দেয়। মানে ওরা যুদ্ধে অংশগ্রহণ করে না, বাট ওদের বিরুদ্ধেও যায় না। ওরা বরং চায় ইরান সাইজ হোক, হয়ে কন্ট্রোলে থাকুক। তো এই হচ্ছে ইসরায়েল, আমেরিকা, এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলির ওদের
চিন্তা ভাবনা স্বার্থ কেন ইরানের বিরুদ্ধে সবাই মিলে লাগে। আর ইরানের হচ্ছে যে ওরা যেহেতু ইসলামিক বিপ্লব হয়েছিল, তো সেই সময় থেকেই ওরা যেহেতু তখন এই নূতন গভর্নমেন্ট, ওই যে বলেছিলাম ওরা আগে ইসরায়েলকে রেকগনাইজ করতো, ইসলামিক বিপ্লবের পর থেকে খোমেনি গভর্নমেন্টরা ওরা বলছে ওরা ইসরায়েলকে কোনো সময়ই রেকগনাইজ করে না, এবং ওদের ধারণা, ওরা কমপ্লেন করে যে ইসরায়েল প্যালেস্টাইন ল্যান্ডটাকে অবৈধভাবে দখল করে আছে। আচ্ছা, তারপরে ওরা সবসময় চেষ্টা করে ওই যে লেবাননের হেজবুল্লাহ দিয়ে, তারপরে প্যালেস্টাইনের সেই হামাস দিয়ে, সিরিয়ার মোনা হুতিস দিয়ে, এগুলি দিয়ে এই ইসরায়েলকে শায়েস্তা করার চেষ্টা করে। তো ইসরায়েলকে শায়েস্তা করতে গেলে এখন আমেরিকানরা আবার টেনশনে পড়ে যায় যে যেহেতু যদি ইরান এগুলি সব কিছু পেয়ে যায়, তো এখন যেমন যখনই ইসরায়েলের সাথে যুদ্ধ লাগে ওরা এই মিডল ইস্টে আমেরিকান যত ঘাঁটি আছে, তো ইরান সবসময় আমেরিকান ঘাঁটিগুলিতে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি অ্যাটাক করে। তো করলে পরে এখন আমেরিকানদের টেনশন হচ্ছে যে ইরান যত বেশি শক্তিশালী হবে মিসাইল প্রোগ্রাম দিয়ে বা পারমাণবিক বোমা দিয়ে, তত বেশি ওদের রিস্ক হচ্ছে সেই থ্রু ইসরায়েল অথবা ওদের ডাইরেক্ট যে সমস্ত আক্রা আছে সেসব জায়গায়। প্লাস আমেরিকা যেহেতু ইসরায়েলকে সবসময় এমনিতেই বন্ধু রাষ্ট্র হিসেবে সব রকমের ফাইন্যান্সিয়াল, তারপরে আর্ম ফোর্সেস সব কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করে, তো অবভিয়াসলি ইসরায়েলের উপর হামলা মানে আমেরিকার উপর হামলা। তো আমেরিকা যখনই ইসরায়েলকে সাপোর্ট করে তখন ইরান যে আবার আমেরিকাকেও অ্যাটাক করে যেখানে যেখানে পারে। তো এই করে সব বজগট লেগে গেছে। তো মোদ্দা কথা হচ্ছে যে 1979 সালে ইসলামিক বিপ্লবের পরে ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক সাংঘাতিক রকমের খারাপ হয়ে যায়, এবং যেহেতু ইসরায়েল আবার আমেরিকার সাংঘাতিক বন্ধু, তো ইসরায়েলের সাথে সম্পর্ক খারাপ হওয়াতে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। তার সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলি ইরানের যে এরকম ডমিনেটিং অ্যাটিটিউড যে ওরা এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী হবে, সেটা এরা মেনে নেয় না। এই জন্যই সবকিছু এই প্যাচগোছ লেগেছে। তো সবকিছুর মূলে দেখা যাচ্ছে ওই ইসলামিক রেভলিউশনের পরে খোমেনিরা যখন থেকে ক্ষমতা দখল করে তখন থেকে শুরু হয়েছে। তা একটা মজার কোইন্সিডেন্স যদি খেয়াল করেন, হাইপোথেটিক্যাল যদিও, 2024 সনে বাংলাদেশের রেভলিউশনের পরে যদি যেভাবে আমরা বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সাংঘাতিকভাবে খেপে গেছিল, মনে আছে যে ভারতের নাম শুনলেই সবাই মাথা গরম হয়ে যেত, তো সেই সময় অনেকটা দেখেন ইসলামিক বিপ্লবের পরে ইরানে ওরা যেরকম ইসরায়েলের বিরুদ্ধে স্ট্যান্স নিয়েছিল, তো যদি এবারের ইলেকশনে এই বিপ্লবের পরে আমাদের ইসলামিক দলগুলি ক্ষমতায় যেত এবং এনসিপি সহ 100%-এর জায়গায় 300% ভারত বিরোধী হয়ে যেত, তাহলে আমাদের মধ্যে আর ভারতের মধ্যে যে প্রবলেমগুলি চলতেছিল সেটা যদি অ্যাগ্রাভেট হতো, তাহলে অনেকটা একটা সিমিলারিটি দেখতে পান যে ইরান আর ইসরায়েলের মধ্যে যা হয়েছে। ইরানেও ইসলামিক বিপ্লব হয়েছিল, তারপরে সব সমস্যা শুরু হয়েছে। বাংলাদেশে বিপ্লব হয়েছে, লাকিলি বিপ্লবোত্তরকালে ইসলামিক গভর্নমেন্ট আসে নাই। যদিও দেখেছেন ইন্টারিম গভর্নমেন্টের সময় ইন্ডিয়ার সাথে সম্পর্ক অত ভালো ছিল না, এই যে আমরা T20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত গেলাম না, নানা রকম ঝামেলা চলতেছিল। কম্পারেটিভলি এখন বেটার রিলেশনশিপ আছে। তো তাহলে দেখা যাচ্ছে যে ইটস এ স্মল কোইন্সিডেন্স, বাংলাদেশ আর ভারতের যে সম্পর্ক, বাংলাদেশও ভারতের সাথে আগে সবসময় বন্ধুপ্রতিম ছিল, যেমন ইরান ছিল ইসরায়েলের সাথে। তারপরে যে ভারত আমাদের দেশে নানা রকমভাবে ইনফ্লুয়েন্স করা শুরু করলো, প্লাস আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্টরা অতিরিক্ত খাতির করা শুরু করলো, তখন থেকে ওরা ডোমিনেট করার চেষ্টা করলো। সেই জন্য জুলাই বিপ্লবে সবাই খেপে গেল যে না, আমরা ভারতের ডমিনেন্স চাই না। তো এই যেভাবে ভাগ্য ভালো যে আমাদের ইসলামিক কোনো গভর্নমেন্ট আসে নাই, এবার আসলে এই ভারতের সাথে সম্পর্ক আরও অনেক খারাপ হতো। তো খারাপ হতে হতে একসময় দেখা যেত যেহেতু ভারত শক্তিশালী, যেমন ইসরায়েল, যেমন আমেরিকান, বাংলাদেশ আমরা তো মুখে মুখে শক্তিশালী, কিন্তু আসলে তো ভারতের সাথে পারা যাবে না।
তো ইরানেরও সেই অবস্থাই হয়েছে। মুখে মুখে শক্তিশালী যদিও বলে, অস্ত্রশস্ত্র প্রচুর আছে, বাট ইটস নট এনাফ টু ডিফিট অ্যান এনিমি লাইক ইসরায়েল অর ইউএস। তো সেই জন্যই এই প্রবলেমগুলি হচ্ছে। তা আমরা আপাতত বেঁচে গেছি, কারণ আলটিমেটলি জনগণ শান্তিতে থাকতে চায়, রাইট? আপনার সবসময় আশেপাশে কিছু ছোট নেইবার থাকবে, কিছু বড় নেইবার থাকবে, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। সারাক্ষণ যুদ্ধ করে চলবে? এই যে ধরেন ইরানে অ্যাকচুয়ালি 2/3 পিপল কিন্তু ইভেন খোমেনিদের পছন্দ করে না। আপনার মহিলারা মোটেই করে না, ইয়াংরা মোটেই করে না। ওরা চায় যে আমেরিকার সাথে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলির সাথে মিলেমিশে থাকবে, তাহলে দেশের মানুষগুলি ভালো থাকবে, দেশ ভালো থাকবে। সারাক্ষণ তো যুদ্ধ করার কোনো দরকার নেই। আপনি মিডল ইস্টে অন্যান্য কান্ট্রিগুলি দেখেন, ওরা তো ভালোই আছে। সৌদি আরব, বাহরাইন, ইউএই, কাতার, দে আর অল গুড। আমেরিকার সাথে, পশ্চিমা বিশ্বে, এশিয়া, সব জায়গায় দে আর হ্যাপি, দে আর রিচ। আর এরাও, ইরানের লোকজন কিন্তু সাংঘাতিক ব্রিলিয়েন্ট, এরা অনেক কিছু করতে পারে। কিন্তু এই ইসলামিক দলগুলির যন্ত্রণায়, এই ইসলামিক বিপ্লব হওয়ার পর থেকেই ওদের দুর্দশা শুরু হয়েছে। তো একদিকে আমরা সাপোর্ট করি না যে ইউএস ইসরায়েল ইরানের উপর হামলা করুক, দ্যাটস ব্যাড, ডেফিনেটলি উই ডু নট সাপোর্ট। কিন্তু অন দি আদার হ্যান্ড ওদের যে পিপল, বেশিরভাগ পিপল ইরানে এই ইসলামিক যে খোমেনিদের যে কারবার চলতেছে ইসলামিক বিপ্লবের পরে, ওরা এটা পছন্দ করে না। তো ফলে এটা একদিকে ভালোই হয়তো হবে ইরানি পিপলদের জন্য, তবে প্রবলেম হচ্ছে খোমেনিদের আবার একটার পর একটা আসতেই থাকে। ওই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পরে আসছে আয়াতুল্লাহ আলী খোমেনি, এখন এই খোমেনির আবার আছে 4-5 ছেলে। তো একটার সবগুলি রেডি আছে একটার পর একটা নেওয়ার জন্য। তো আনলেস বড় রকমের ভাবে খোমেনি বংশ শেষ হয়ে যায়, এই সিলসিলা চলতেই থাকবে। তো খোমেনিরা থাকা মানে ওদের সেই ইসলামিক শাসন ব্যবস্থা থাকবে, ইসলামিক শাসন ব্যবস্থা থাকবে মানে পশ্চিমা বিশ্বের সাথে সারাক্ষণ যুদ্ধ বিগ্রহ লেগেই থাকবে। তো সরকারেরও যেমন শান্তি নেই, ইরানের মানুষেরও শান্তি নেই, আর আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটিরও শান্তি নেই। সারা জীবন খালি ওদের জন্য দোয়াই করে গেলাম, কিন্তু নিজেরা শুধরাচ্ছে না। বাংলাদেশ থেকে শুরু করে আমরা তো সারাক্ষণ ইরানের জন্য কত দোয়া করি, কিন্তু কাজ হচ্ছে না। কাজ হবে কেমনে? এই ইসলামের নামে, ধর্মের নামে নানা রকম ঝামেলা পাকাইতে থাকে। নিজেদের মধ্যপ্রাচ্যে নিজেদের ভাতৃপ্রতিম দেশগুলির সাথেও সম্পর্ক নেই, কারণ ওনারা ওই যে পারমাণবিক অস্ত্র বানাবে, মিসাইল বানাবে, বানিয়ে এই অঞ্চলের সবার উপর খবরদারি করবে যাতে সেই দিয়ে ইসরায়েল আমেরিকাকে শায়েস্তা করতে পারে। তো সবই ভালো, কিন্তু আপনি যত বেশি ক্ষমতাবান হইতে চাইবেন তত বেশি শত্রু হবে, আর তত বেশি দেশের মানুষের অশান্তি হবে। তো আল্লাহ বাঁচাইছে, আমাদের দেশটা আপাতত বেঁচে গেছে, যদি এখন শান্তিপূর্ণভাবে দেশ চলে। কারণ খামাখা আরেক দেশের সাথে যুদ্ধ বিগ্রহ করা কে চায়? পছন্দ করেন বা না করেন, ভারতও চলে যাবে না, বাংলাদেশও চলে যাবে না, সহ অবস্থান করতেই হবে ফ্যামিলি লাইফের মতো। ডিভোর্স করার তাও ফ্যামিলিতে উপায় আছে, কিন্তু নেইবারদের সাথে তো ডিভোর্স করা যাবে না, ফলে মিলেমিশে থাকতেই হবে। তা আশা করি ইরানে এই যুদ্ধে যদিও দুঃখ লাগতেছে, ওদের মানুষের অনেক দুঃখ দুর্দশা হচ্ছে, বাট আলটিমেটলি যদি এটার থেকে ভালো কিছু হয় তাহলে সবার জন্যই ভালো।